আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চতর গণিতের ত্রিকোণমিতিতে আমাদের তিনটা চ্যাপ্টার 7.1 আর 8.2 আর 8.3। তো আমাদের মেইনলি যে প্রশ্নগুলো হয় সেগুলো 8.3 থেকেই বেসিক্যালি আমাদের প্রশ্নগুলো হয়। 8.2 থেকে আমরা সাধারণত মানগুলো পাই, যে যেমন ধরেন যেগুলো সমাধান করতে পারি, ঠিক আছে, যেগুলো আমরা দেখি আমাদের জানার মধ্যে চতুর্থ এই 4 নম্বরের জন্য যেটা আসে ঘ নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। তো যেরকম এগুলো নিয়ে আলাপ আলোচনা না করে আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। 8.1 এখানে বেসিক্যালি আমাদেরকে শেখানো হয়েছে যে আপনার নর্মালি অ্যাসিডগুলো আর থিটা, এই সূত্রটাকে প্রাধান্য দিয়ে মূলত আমাদের পুরো চ্যাপ্টারটা, যেখানে আমাদের থিটাটাকে রেডিয়ান কোণে প্রকাশ করে কিভাবে আমরা অঙ্ক করবো, কারণ এতদিন পর্যন্ত আমরা ডিগ্রিতে অঙ্ক করতাম, ঠিক আছে। 8 ডিগ্রিকে রেডিয়ান কোণে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে এখানে আমাদেরকে রেডিয়ান কোণটা বুঝতে হবে। ওকে, আসেন আমরা 8.1 চলি। তো 8.1 সবার প্রথমে যে পার্টটা থাকে সেটা হলো যে চতুর্ভাগ। সেটা কি? চতুর্ভাগের উপরে মূলত আমাদের কাজ করা। আমরা জানি আমাদের যে এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। আবার আমরা এটা জানি এখানে আমাদের যে এই যে চতুর্ভাগটা আমরা এখানে দিলাম, এই জায়গাতে আমরা কি বলি, নরমালি আমরা বলি যে আপনার যেখানে সবাই পজিটিভ সাইন আর কস, এখানে হলো সাইন আর কোসেক, এখানে হলো কট আর ট্যান, এখানে হলো সেক আর কস। কিন্তু এই জায়গাতে আমরা সেটা বলবো না, আমরা এখানে বলবো যেমন আমাকে বলা হচ্ছে এই ধরো 170 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? 170 ডিগ্রি, এটা নিয়ে কাজ করতে বলছে। তো 170 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা যদি আমরা ধরতে যাই, রিমেম্বার আমাদের এটাকে আমরা 0 ডিগ্রি বলি। তো ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতিক কোণ বলে আছে, কোণ বলে যেটাই বলি না কেন, আমাদের যে কোণগুলো আছে কোণগুলো ঘুরে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন আমরা পজিটিভ হিসাব করি। তো ঘড়ির কাঁটার বিপরীত মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি করে, ঘড়ির কাঁটা ঘুরে কিভাবে? ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কোণ কিভাবে? এভাবে। তার মানে আমাদের এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি, এটা হলো 270 ডিগ্রি, এটা হলো 360 ডিগ্রি। এরপর আর কি বাড়ালে এটা হলো 450 ডিগ্রি, এটা হলো 540 ডিগ্রি, এটা হলো 630 ডিগ্রি, এটা হলো 720 ডিগ্রি। এরকম করে জিনিসগুলো বলতে হবে। তো সেটা এখন আমাদের বলছে ধরো 170 ডিগ্রি, এটা কোথায় অবস্থিত? তো আমার এই যে প্রথম চতুর্ভাগ 0 থেকে আমি যদি এখানে সেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন? আমার এটা কিন্তু পজিটিভ, পজিটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি এখানে, তার মানে 180 ডিগ্রি হলো এটা, এটা হলো অক্ষ। 0 ডিগ্রি হলো অক্ষ, 180 ডিগ্রি অক্ষ, 90 ডিগ্রি অক্ষ, 270 ডিগ্রি অক্ষ। এখন এই জায়গাতে 170 ডিগ্রিটা অবস্থান করতেছে, এই জায়গাতে এটা 170 ডিগ্রিটা কি করতেছে? অবস্থান করতেছে। তার মানে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে 170 ডিগ্রি কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে আমাদেরকে যদি বলা হয় -170 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? -170 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে আমাদেরকে প্রশ্ন করো -170। তো -170 যদি আমি দেখতে যাই, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে এটা হলো 0 ডিগ্রি, তাহলে এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা 180 ডিগ্রি। তাহলে এটা অক্ষে যাবে না, অক্ষ থেকে একটু কম হবে, কারণ অক্ষ হলে 180 ডিগ্রি, বোঝা যাচ্ছে তাই না? অক্ষ হলে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে 10 কম হবে, তার মানে এটা কত ডিগ্রি? 170 ডিগ্রি। 170 ডিগ্রি এটা কোথায়? এটা হলো এখন তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, তাহলে -170 ডিগ্রি অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে, এটা অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে, আর এটা অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আপাতত দেখতেছি, সেটা হলো আমাদের যেটা পজিটিভের যেটা তৃতীয় চতুর্ভাগে, নেগেটিভের জন্য সেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। আসেন আমরা আরো একটু দেখি সেটা কি এরকম। সেটা হলো আমরা বললো যেমন ধরেন 300, আমাকে বললো 390 ডিগ্রি, পজিটিভ 390 ডিগ্রি মানে প্লাস। তো প্লাস মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটা হলে এটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 390 ডিগ্রি মানে কি? এখানে অবস্থিত। তার মানে এটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে দিলাম এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। কিন্তু আমাকে যদি বলো যে -390 ডিগ্রি, কত বললো? -390 ডিগ্রি, তাহলে এটা কোন জায়গায় অবস্থিত? তো -390 ডিগ্রি যদি আমি হিসাব করি, তাহলে এটা হলো যে এটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি পর হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 390 ডিগ্রি, 300 কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা হলো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা এখানে কি দেখতেছি দেখেন, যেটার পজিটিভটা আমরা পাইছি প্রথম চতুর্ভাগে, তার নেগেটিভটা পাইছি আমরা চতুর্থ চতুর্ভাগে। যেটার পজিটিভ আমরা পাইছি দ্বিতীয় চতুর্ভাগে, তার নেগেটিভটা পাইছি আমরা তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা দিতে পারি। সেই সিদ্ধান্তটা কি? সেটা হলো যখন অর্থাৎ
আমাদের যেটা প্রথম চতুর্ভাগ, ওই প্রথম চতুর্ভাগে কোনো পজিটিভ যদি মান পাওয়া যায় তার নেগেটিভ মানটা ঠিক পাওয়া যাবে চতুর্থ চতুর্ভাগে। কোনো পজিটিভ মানের যদি দ্বিতীয় চতুর্ভাগে পাওয়া যায় তার নেগেটিভ ভ্যালুটা ঠিক তৃতীয় চতুর্ভাগে পাওয়া যাবে। তাহলে এটা একটা সিদ্ধান্ত করে দেবে। এটা কিন্তু বইয়ের ভাষা নয়, এটা বইয়ের ভাষা নয়, এটা অভিজ্ঞতার ভাষা। মানে আমরা এটা করে এই ব্যাপারটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে। বুদ্ধিমানে কি করে, তারা একটা কাজ করে তারপর কয়েকটা কাজের হিস্টোরি করছে তখন একটা সিদ্ধান্ত নেই। তো আমরা ওই সিদ্ধান্তটা নিচ্ছি যে আমাদের প্রথম চতুর্ভাগে যে পজিটিভ ভ্যালুটা আমরা পাইছিলাম ওটা চতুর্থ চতুর্ভাগে পাইছি। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি কোনো পজিটিভ পাওয়া যায় তাহলে ভাইস ভার্সা হওয়ার কথা আসেন। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যদি আমি কোনো পজিটিভ ভ্যালু দিই তাহলে তার নেগেটিভ পাওয়া যাবে প্রথম চতুর্ভাগে। আসেন দেখি আগে এটা হয় কিনা। তাহলে আমরা যাচ্ছি ধরেন 330 ডিগ্রি, কত ডিগ্রি? 330 ডিগ্রি, 330 ডিগ্রি পজিটিভে যাচ্ছে। তাহলে 330 ডিগ্রি যদি আমি এখানে লিখি 330 ডিগ্রি পজিটিভ, তো পজিটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি আর 330 ডিগ্রি এখানে। তার মানে চতুর্থ চতুর্ভাগ এটা কিনা? এটা তো তার মানে এখানে হলো 330 ডিগ্রি এখানে পাওয়া গেছে। আবার আমি -330 ডিগ্রি দিতে যাচ্ছি, -330 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 যাবে না, এখানে রাখতে যাবে না এই চতুর্ভাগ, অর্থাৎ এটা হলো প্রথম চতুর্ভাগ। তাহলে যেটা আমার 330 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগে পাওয়া গেছে পজিটিভ সাইনটা, তার নেগেটিভ সাইনটা ঠিকই কিন্তু প্রথম চতুর্ভাগে পাওয়া গেছে। তার মানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করছিলাম কিছুক্ষণ আগে ওই সিদ্ধান্তটা সত্য। কথাই বোঝা গেছে? তাহলে আমরা শুধুমাত্র কেউ যদি কখনো যদি ভুলে, ধর নম্বর পরীক্ষা আসছিল -1890 ডিগ্রি, পরীক্ষা আসলো -1890 ডিগ্রি, আপনি ভুলে ওইটাকে +1890 ডিগ্রি হিসাব করে ফেলছেন। রিমেম্বার এগুলো তো কিছু বলতে দিও আসবে কোথায়? এটা আসবে এমসিকিউতে। তাহলে আপনি মাথায় রাখবেন যে ওই 1890 ডিগ্রিটার নেগেটিভ মানে আসছে নেগেটিভ, আপনি ভুলে পজিটিভ হিসাব করছেন, তাহলে নেগেটিভটা কি করবেন? প্রথম হলে চতুর্থ দিবেন, চতুর্থ হলে প্রথমে, দ্বিতীয় হলে তৃতীয়, তৃতীয় হলে দ্বিতীয়, এটা আপনি বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কত এখন এগুলো পরীক্ষাতে যদি আমাদের কখনো যদি আসে কত নাম্বারে আসবে? 2 নম্বরে আসবে। যদি আসে কখনো তাহলে আমরা সেগুলো কিভাবে করবো? আর আমি যে ছোট ভ্যালুগুলো ব্যবহার করছি এত ছোট ভ্যালু তো সেখানে ব্যবহার করবো না, তাহলে আমরা কেমনে আগাবো? আসেন ওইটা আমরা একটু দেখি। দেখেন ধরেন পরীক্ষা আসছে ধরেন একটা নিয়ে হলো ধরেন 970 ডিগ্রি আসলো। কত ডিগ্রি আসলো? 970 ডিগ্রি। এখন 970 ডিগ্রি এটা যে পরীক্ষা আসছে এটা আমরা কেমন হিসাব করবো? নরমালি আমাদের অঙ্কগুলা যখন আমাদের এটা চলে আসবে 970 ডিগ্রি, এটাকে আমরা ভ্যালুটা বসাবো এইভাবে। আমাদের প্রথমে 970 কে আমরা 9 দিয়ে ভাগ করব। কি বলছি? 9 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ক্যালকুলেটরটা প্রথমে হাতে নেন, 9 দিয়ে ভাগ করেন। তো 9 যদি আমরা ভাগ করি, প্রথমে আমরা কি পাবো? 90 দিয়ে ভাগ করব। 90 আর গুণ 10, 90 গুণ 10 মানে 900, 90 গুণ 10 মানে কত? 900, 90 গুণ 10 মানে কত? 900। তো 90 গুণ যদি 10 হয়, 900 হয়, 900 এর সাথে আমি যদি 70 যোগ করি তাহলে সেটা কেমন কত? 970 ডিগ্রি, রাইট? সেটা কতবার করবে? 70 বার। তার মানে 70 বার গুণ মানে এটা কত হবে? 10 ঘর ঘুরে 11 ঘরে যে পড়বে, 10 ঘর ঘুরে 11 ঘরে যে পড়বে। তাহলে আসেন 10 ঘর ঘুরে 11 ঘর আপনি এটা কেমনে বের করবেন? আপনার জন্য এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটাকে বলো প্রথম চতুর্ভাগ, এটা হলো 180 ডিগ্রি, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ। আপনি কিছুক্ষণ আগে দেখছেন আমরা এগুলা কি করছিলাম? আমরা যখন ঘড়ির কাঁটার ধনাত্মক বলছে তখন আমরা এগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছিলাম, আর যখন ঋণাত্মক বলছে তখন আমরা ঘড়ির কাঁটার দিকে করছিলাম। কিন্তু চতুর্ভাগ চেঞ্জ হয় নাই। চতুর্ভাগ চেঞ্জ হয়েছে? চতুর্ভাগ কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই, কিন্তু হয়তো আমাদের ঘুরানোর সিস্টেমটা ভিন্ন। চতুর্ভাগ কখনো চেঞ্জ হবে না। চতুর্ভাগ যদি কেউ চেঞ্জ করার ক্ষমতা রাখেন তবে তার পড়ালেখা করার কি নাই? অবস্থা নাই। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তাই এটা হলো তৃতীয় চতুর্ভাগ। এরপরে কি 180 পর এটা কত? 270 ডিগ্রি। এটা তো আসতেছে না ভিডিওতে? এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এটা হলো কত? এটা হলো 300, এটা হলো 270, এটা হলো 360 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আপনি দেখেন এইগুলোর উপরে যদি পড়ে, এগুলোর উপরে যদি পড়ে, বিন্দু পড়ে, এগুলোকে আমরা বলবো অক্ষ অবস্থিত। এগুলোকে কোনো চতুর্ভাগ বলবো না, এগুলোর উপরে কিন্তু বললে অক্ষ অবস্থিত। 90 ডিগ্রি কোথায় অবস্থিত? অক্ষ অবস্থিত। যদি বলেছে কোন অক্ষ, বলবো ওয়াই অক্ষ। আবার বললো 180 ডিগ্রি কোথায় অবস্থিত, আমি বলবো এক্স প্রাইম অক্ষ। আমাকে যদি বলে যে
270 ডিগ্রি কোথায় অবস্থিত? অক্ষে অবস্থিত। কোন অক্ষ? এটা হলো ওয়াই। আর এই ওয়াই প্রাইম আমরা জানি যে এগুলাকে বলে এক্স, এটাকে বলে যে এক্স প্রাইম, এটাকে বলে যে ওয়াই, এটাকে বলে ওয়াই প্রাইম। এটা সবাই জানে, জানে না? এটা নিয়ে কোনো ইয়া নেই। তো সুতরাং মাথায় রাখবেন, যদি একদম অক্ষে অবস্থিত বলে তখন অক্ষটাই বলবেন, ঠিক আছে? স্পেসিফিক বলার দরকার নেই যে এক্স অক্ষ, যদি জিজ্ঞেস তখন বলবেন। কিন্তু আদারওয়াইজ এমনি 450 ডিগ্রি কোথায় অবস্থিত? আমরা 90 দ্বারা 450 কে ভাগ দেন, দেখবেন 5 আসবে। তার মানে কি অক্ষে অবস্থিত। কোথায় অবস্থিত? অক্ষে অবস্থিত। এখন কোথায় আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো কি ঘর। এখন এটা কেন করতেছি? রিমেম্বার, পার্সোনাল সবাই করে। আমরা এখান থেকে আরেকটা আগে যেরকম সিদ্ধান্ত নিয়েছিলাম ওইরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে আরো ইজি করব। এটা হলো আমাদের প্রথম অক্ষর, এটা দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর। এটাই তো। তাহলে আমাদের যেটা 10 অক্ষর, 10 অক্ষর এটা আমরা কোথায় পাবো? একটু ভাবে চিন্তা করেন যে যেটা আমাদের প্রথম অক্ষর, ওইটা আবার হলো আমাদের কত অক্ষর? পঞ্চম অক্ষর। এরকম না ব্যাপারটা? এটাকে আমরা যদি প্রথম অক্ষর বলি, আচ্ছা এইটাকে প্রথম অক্ষর আমরা বলবো না, এটাকে তো আমরা জিরো বলি। নরমালি এক তো এখান থেকে শুরু, ঠিক না? এক এটা থেকে শুরু। যেটা এক ওইটা কি এক বলতাম? এটাকে 10 বার প্রথম গুলো নিয়ে যে এখানে এখানে এক গুলো নিয়ে, সরি এটা হলো এক, এটা এক হলে এটা 2, এটা 3, এটা 4, এটা আবার 5 হয়, এটা 6 হয়, এটা 7 হয়, এটা 8 হয়, এটা 9 হয়, এটা 10 হয়। এবার শুনেন, যখন আপনি 90 গুণ 10 দিলেন, 10 বলছি না? খুব ভালো করে এখানে খেয়াল করেন, এটাকে আমরা বলতেছি এক, এটা এক, কারণ ঘড়ির কাঁটার বিপরীত ঘড়ির প্রথমে এটা আসে। এটা বলতেছি 2, এটা বলতেছি 3, এটা বলতেছি 4, তাহলে এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আর দেব না, 5টা হয়ে গেছে। সিদ্ধান্ত কি হচ্ছে দেখেন, এখানে যদি আপনি দেখেন সবগুলোর দিকে একটা ভালো করে তাকান, এগুলো সবগুলো হলো বিজোড় সংখ্যা। নিচের দিকে তাকান, এগুলো সবগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সবগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? তো তাহলে যখন 90 এর পাশে কি হবে? বিজোড় আসবে। 90 এর পাশে কি আসবে? বিজোড় আসবে। বিজোড় আসলে মনে করবেন তারা ওয়াই অক্ষ অবস্থিত। কথা কি ক্লিয়ার? বিজোড় হিসেবে কোন অক্ষ অবস্থিত? ওয়াই অক্ষ অবস্থিত। এরপর এগুলো দেখেন, এগুলো দেখেন, এগুলো সবগুলো হলো জোড় সংখ্যা। সবগুলো কি সংখ্যা? এগুলো সবগুলো জোড় সংখ্যা, এগুলো সবগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যা হলে মনে করবেন এটা হলো সেই জোড় সংখ্যা। এটা হলো কি সংখ্যা? জোড় সংখ্যা। তার মানে 90 গুণ 10 জোড় সংখ্যা আমরা দেখিয়েছি। তার মানে এটা এখানে অবস্থিত। এটাকে বোঝা যাচ্ছে? এখন এবার আসেন, এখানে জোড় সংখ্যার ভিতরে দুইটা প্যাটার্ন। একটা প্যাটার্ন হলো 2 দ্বারা 4 দ্বারা ভাগ যায়, একটা প্যাটার্ন হলো 4 দ্বারা ভাগ যায় না। জোড় সংখ্যা কি সবগুলো কি 4 দ্বারা ভাগ যায়? যায়? 10 কি 10 তো জোড় সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে? যাবে না। যেগুলো 4 দ্বারা ভাগ যাবে, কি বলছি? যেগুলো 4 দ্বারা ভাগ যাবে তার হলো ডানে, এগুলো 4 দ্বারা ভাগ যাবে, এদেরকে আমরা বলবো ফোরেন। কি বলবো? ফোরেন। মানে এরা 4 দ্বারা ভাগ যাবে। এরা 4 দ্বারা ভাগ যাবে না, এদেরকে বলবো 2n। এটা কি বলবো? 2n। কথা কি বোঝা যাচ্ছে? যারা 4 দ্বারা ভাগ যাবে তারা 4n, যারা 4 দ্বারা ভাগ যাবে না তারা কি? 2n। আবার বলতেছি, যারা 4 দ্বারা ভাগ যাবে তারা কি? 4n, যারা 4 দ্বারা ভাগ যাবে না তারা কি? 2n। কথা বোঝা যাচ্ছে? এবার উপরে দেখেন, উপরের গুলোতে সবগুলোতে দেখেন আপনি যদি 1 বিয়োগ করেন, এগুলোর সাথে যদি 1 বিয়োগ করেন, ঠিক আছে? 1 বিয়োগের কথা বলবো না, মানে ব্যাপারটা এরকম, এগুলোর সাথে 1 বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে, নিচের গুলোকে 1 যোগ করলে 4 দ্বারা ভাগ যাবে। উপরের গুলোকে 1 বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে, নিচের গুলোকে 1 যোগ করলে 4 দ্বারা ভাগ যাবে। তাহলে উপরেরটাকে বলবো 4n - 1। কি বলবো? 4n - 1। নিচেরটাকে কি বলবো? 4n + 1। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? এটাকে এটা থেকে 1 বিয়োগ করলে, ও আচ্ছা, এটা থেকে 1 বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে? 1 বিয়োগ করলে 4 দ্বারা ভাগ যাবে মানে কি? এখানে 4 থেকে 1 বেশি আছে, তাহলে উপরেরটা হলো 4n + 1। উপরেরটা কি? 4n + 1, কারণ এটা থেকে 1 বিয়োগ করলে না ভাগ যাবে, তার মানে এটা থেকে 1 বেশি আছে। এটা থেকে 1 যোগ করলে ভাগ যাবে, তাহলে এটা থেকে কি আছে? কম আছে। ব্যাপারটা কিরকম চিন্তা করেন, এটাকে আমি যদি 1 দিলাম, এটা কত দিলাম? এখানে আমি 1 দিলাম, 1 দিলে 4 থেকে 1 গেলে 3 আছে না? আছে তো?
এটাতে আমি 1 দিলাম, 4 কে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 আছে না? এটাকে আমি 2 দিলাম, 4 দুগুণ 8 থেকে গেলে 7, 7 আছে না? আছে না? এটাকে আমি 1 দিলাম, 2 দিলাম, 4 দুগুণ 8 এর সাথে 1 যোগ করলে 9, আছে না? এবার এখানে আসেন, 4 0 দিলে 0, 1 দিলে 1, 1 দিলে 4, 2 দিলে 4 দুগুণ 8, 3 দিলে 4 দুগুণ কত? এই 3 দিলে 3 4 কত? 12। আর এগুলো সবগুলো হলো কি? এগুলো সবগুলো হলো দেখেন, প্রথমটাতে 2 এ 2, 2 কে কত? 2। এরপরে এটা কত? এটা হলো 2 দুগুণে না, এটা হলো 3 দুগুণে 6, ঠিক না? তার মানে এখানে আমরা এগুলোকে এভাবে চিন্তা করতে পারেন যে এগুলো শুধুমাত্র সেগুলো যেগুলো 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায় না। তাহলে এগুলোকে আমরা ভাগ করছি এভাবে যে 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে? ওভারগুলো 4 থেকে 1, 4 এর কি 4 এর সাথে 4 থেকে 1 কম আছে, ওভারগুলো সরি 4 থেকে 1 বেশি আছে, নিচেরগুলো তো 4 থেকে 1 কম আছে, মানে 4 এর n থেকে ওভারগুলোতে 1 বেশি, নিচেরগুলোতে 4 n থেকে 1 কম। এটা কেন করতেছি? এটা যদি আমি যদি এখন ক্লিয়ার করে ফেলি তাহলে 8.3 এ আমি এগুলো নাচতে নাচতে করতে পারবো, যদিও নাচবো না। কথা কি বোঝা গেছে? 8.3 এগুলো আমার জন্য খুব ইজি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে 8.3টা। তাহলে আসেন এখন দেখেন, আপনার এটা কিন্তু করাটা একদম সহজ ছিল আমার জন্য। সেটা কি? আমি জাস্ট এখানে এটা বসাবো, 1 2 3 3 4 5 6 7 8 9 10, জাস্ট আমি এখানে বসাবো 10, ঠিক না? কত ইজি ছিল না ব্যাপারটা? কিন্তু আমি এটার জন্য কতগুলোতে আমি কাজ করতে গেলাম, কেন করছি আসেন। এখন এই যে 10, এটা এখানে 10 এর পরে প্লাস, প্লাস মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিক। তো প্লাস বলছে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত, প্লাস বলছে মানে ঘড়ির কাঁটার বিপরীত, তার মানে এটা হলো এখানে। তো এটা হলো কত চতুর্ভাগ? এটা হলো তৃতীয় চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তাহলে পরীক্ষার হলে আমি এটা দিব, এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, একদম সহজ। কিন্তু আমি এই কাজটা কেন করলাম? এখন যে কাজটা করছি এটা কেন করলাম? খুব ইজি, খুব ভালো করে চিন্তা করেন। 90 এর সাথে কত আছে? 10। 90 এর সাথে কত আছে? 10। 10 মানে কি? 10 মানে এটা জোড় সংখ্যা, জোড় 10 হলো জোড় সংখ্যা, 10 মানে জোড় সংখ্যা, তাহলে হলো এটা। জোড় সংখ্যার ভিতরে 10 কে 4 দ্বারা ভাগ যায় না, তাহলে হলো বামে, ভাগ গেলে ডানে, ভাগ না গেলে বামে, মনে আছে না? আছে তো? তাইলে আমাদের এখানে ও হলো এখানে প্লাস বলছে, প্লাস মানে কি হলো এটা তৃতীয় চতুর্ভাগ শেষ। এখন আমাকে দিব, আমি করব। এখন আমার এই হিসাব করার টাইম নেই তো, কারণ এত কষ্ট করে যে এগুলো করছি কেন করছি? সবসময় হিসাব না করার জন্য। কথা বোঝা গেছে? এখন আমরা মেশিন আবিষ্কার করে ফেলছি, মেশিন ক্লিয়ার। মেশিন কি? মেশিন হলো এক চক্রকে 2 ভাগে ভাগ করব, এক পক্ষ 4 দ্বারা ভাগ যাবে, এক পক্ষ 4 দ্বারা ভাগ যাবে না, বুঝা গেছে? আমরা এক পক্ষে 2 ভাগে ভাগ করব, এক পক্ষে 4 এর গুণফল থেকে 1 বেশি থাকবে, আর এক পক্ষে 4 এর গুণফল থেকে 1 কম থাকবে। কথা কি বোঝা গেছে? এখন শুধু দৌড়ে দৌড়ে মেশিনে বসাবো, দৌড়ে দৌড়ে মেশিনে বসাবো। আসেন, তার মানে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা হলো আমাদের 10 মানে কি? 10 মানে হলো এটা আছে কোথায়? এই অক্ষটাতে। আর প্লাস মানে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে এখানে। তাহলে তৃতীয় চতুর্ভাগ, বুঝছো না? সিম্পল না? এবার আসেন, ধরেন 970 আসেন পরীক্ষা, ও -970 আসছে। কোনটা আসছে? -970। এটাও তো আমাদের জন্য একদম ইজি। এখন কিভাবে এটা ইজি? আমরা জানেন যেটা প্লাসের তৃতীয় অক্ষ অবস্থিত, সেটা মাইনাসের তৃতীয় অক্ষ অবস্থিত, জানেন? সে কোনো দরকার আছে? এখন ওদের পরীক্ষাটা কেমন লাগবে? পরীক্ষার জন্য তখন লিখবো এরকম, ইউনো মাইনাস দিন, ইউনো মাইনাস দিন, বুঝেছ না? ঠিক আছে? চিন্তা করব নেগেটিভ পজিটিভের ঘোরানোটা, কিন্তু লিখতেছি নেগেটিভটা। আসেন আরো বলি, দেখবেন আরো ক্লিয়ার হবে। আমরা কি করছি? আমরা বলছি আমাদের জিনিসটাকে এখন থেকে ভাগ করে ফেলছি। এটা হলো 4n, 4n থেকে 1 বেশি, 4n থেকে 1 কম, আর এটাকে আমরা বলছিলাম 2n, এটা বলছিলাম কি 2n। তবে n এর মানগুলো বেজোড় সংখ্যা, n এর মানগুলো কি সংখ্যা? বেজোড় সংখ্যা। কেন? কারণ এখানে 1 দ্বিগুণ করলে 2, 3 দ্বিগুণ করলে 6, 5 দ্বিগুণ করলে 10, যেগুলো দ্বারা ভাগ যায় না, 4 দ্বারা ভাগ যায় না। কথা কি বোঝা গেছে? জি। ওকে, এবার আসুন তাহলে কি কাজ করব এখন। নরমালি এটারে জাস্ট একদম বলি, ধরলাম আমার পরীক্ষার সময় আপাতত ক্লাস 11 1170 ধরলাম। কত ধরলাম? 1170। প্রথমে কোনো কাজ তার 90 দ্বারা ভাগ করবো 1170, কারণ এটা যদি আমি 90 কে 1170 কে 90 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? কত আসে?
9 12 9 গুণ 12 9 গুণ 12 মানে কত 1080 কত 1080 যত আছে তা থেকে এক কমান দেব 1080 1080 সাথে ও আচ্ছা এটা তো বরাবর 1170 ধরুন তাহলে এটা অক্ষ অবস্থিত আমি ধরলাম 1130 তাহলে 1080 আর এখানে দিলাম কত 50 কত দিলাম 50 90 এর পাশে 12 12 মানে 4 এর নামটা 4 দ্বারা ভাগ যায় তো জোড় সংখ্যা দেখি তো আমি এটা ধরেছি আর অলরেডি দেখতেছি এটা 4 তার মানে 4 না তারপর দেখতেছি প্লাস প্লাস মানে কি গরিকাটা বিপরীত তার মানে এটা এখানে প্রথম চতুর্ভুজ অবস্থিত মামলা খালাস আর কি করব আসছে -1130 কি করব -90 গুণ 12 লাগাবো এখানে দিব -50 আমি জানি এটা যদি আমার প্রথম অঙ্ক অবস্থিত হয় আর এটার বিপরীতে চতুর্থ অঙ্ক অবস্থিত জানি না জানি কি না এবার অঙ্ক কিছু করছি এবার অঙ্ক করছি না এখন তো আমরা এখন শুধুমাত্র কি জাস্ট বসাবো এগুলা ঠিক আছে তাহলে এবার আসেন ও আচ্ছা 1170 দিলে কি হতো 1170 হইলে তো ডাইরেক্ট এত বসেছিল ঠিক না যে 13 দিয়ে হয়ে গেছে না হ্যাঁ 13 না প্লাস কত ডিগ্রি 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি একটা দিল এখন যখন এটা 13 মানে কি 13 মানে তো ভাগ 13 মানে কি 4 এর 1 বেশি ঠিক না 4 দ্বারা ভাগ যাবে তবে 1 বেশি ব্যাপারটা এরকম তো 13 মানে কি 3 4 12 যোগায় তার মানে সে কোথায় আছে 1 বেশি মানে সে এখানে আছে 1 বেশি মানে কোথায় আছে এখানে আছে এখন এখানে মানে এটাই অক্ষ অবস্থিত তার মানে এটাকে আমরা কি বলবো ও অক্ষে অবস্থিত যদি আসে স্পেসিফিক কোথায় y অক্ষে অবস্থিত বুঝা গেছে স্পেসিফিক বলে y অক্ষে অবস্থিত নতুবা অক্ষে অবস্থিত হবে ক্লিয়ার ওকে এখন আসেন ভিডিওটা একটু পজ দেন